আচ্ছা, তাহলে আজকে আমরা হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্স কয়েকটা প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিস করার মাধ্যমে আমরা যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড প্র্যাকটিস করব, ঠিক তেমনই অ্যাসার্টিভ টু নেগেটিভ, দেন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে করতে হয়, ট্রান্সফরমেশন কিভাবে করতে হয়, ইন্টারোগেটিভ ট্রান্সফরমেশন, এগুলো একটু রিভিশন হয়ে যাবে। আর সাথে হচ্ছে ভয়েস, তারপর হচ্ছে ডিগ্রি, এগুলো একটু রিভিশন হবে। তো আমরা হচ্ছে যে প্রথম এটা দেখি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, এগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। তো আমরা যদি এখন একটু সলভ করা শুরু করি, তাহলে আমরা দেখি আমাদের প্রথম যেটা এই নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উই আর ভেরি মাচ প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। আমরা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে খুব গর্ববোধ করি বা আমরা গর্বিত। ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধা। এই নাম্বার বলছে they fought for the country with a patriotic zeal। এখন এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে যে তারা দেশের জন্য যুদ্ধ করেছে প্যাট্রিয়টিক জিল নিয়ে, মানে একটা দেশাত্মবোধক একটা অনুভূতি নিয়ে তারা হচ্ছে যে দেশের জন্য ফাইট করেছে। তার মানে এখানে কি করতে বলছে আমাদের? এখানে এখানে আমাদেরকে বলছে মেক ইট কম্পাউন্ড, মানে এটা একটা ফর্মে আছে, এটাকে এখন কম্পাউন্ড ফরম্যাটে ট্রান্সফর্ম করতে বলতেছে। তো আমরা এই সেন্টেন্সটা পড়লে বুঝতেছি যে এটা একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে তৈরি, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের সিম্পল সেন্টেন্স। এখন কিভাবে বুঝলাম যে এখানে আমাদের একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে? সেটা হচ্ছে যে দেখো সাবজেক্ট একটা, সরি, দেখো এখানে হচ্ছে যে সাবজেক্ট একটা, সেটা হচ্ছে কি দেই, আর ভার্বও কি একটা, দেই ফট ফর দা কান্ট্রি উইথ আ পেট্রিয়টিক জিল। তারা পেট্রিয়টিক জিল সহ মানে পেট্রিয়টিক জিলের জন্য, মানে তারা কি হচ্ছে কি দেশের জন্য যুদ্ধ করছে। তো এটাকে এখন কম্পাউন্ড করতে বলতেছে। এখন কম্পাউন্ড করা মানেটা কি, এটা আমাকে যদি একটু বলো যে কম্পাউন্ড করা মানে কি? কম্পাউন্ড করা মানে হচ্ছে যে এখানে তোমার একের অধিক কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এটার মধ্যে থাকতে পারবে না। তো যেহেতু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারবে না, আমাকে এখন কি করতে হবে? তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনতে হবে। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সংখ্যা যতটা হবে, সাবজেক্ট সংখ্যা ততটা হবে, আর ভার্ব সংখ্যা ততটা হবে। তাহলে এখন দেখো আমি এই নাম্বারের অ্যান্সার যেটা লিখতেছি সেটা হচ্ছে they had patriotic zeal and they fought for the country। আমি যেটা লিখলাম সেটা হচ্ছে যে তাদের প্যাট্রিয়টিক জিল ছিল এবং তারা দেশের জন্য যুদ্ধ করেছে। ব্যাপারটা হলো কি, দেখো যে আমি কিন্তু দুইটা এখন সাবজেক্ট আছে দে, এবং আমি দুইটা ভার্বও আনছি, একটা হচ্ছে হ্যাড আর একটা হচ্ছে ফর। এখানে আমাকে কোশ্চেনে কি বলছে যে তারা পেট্রিয়টিক জিল মানে হচ্ছে কি দেশাত্মবোধক অনুভূতির সাথে তারা হচ্ছে কি দেশের জন্য ফাইট করেছে। তাহলে কি তাদের মধ্যে অবশ্যই প্যাট্রিয়টিক জিল এই গুণটা ছিল। তার মানে কি they had patriotic zeal and they fought for the country। এখন আমরা কি জানি, আচ্ছা এখানে একটা কমা হবে। আমরা কি জানি যে কম্পাউন্ড করার সময় আমাদের যেটা লাগে সেটা হচ্ছে যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন লাগে। তো আমরা তো ফ্যান ভয়েস এর মাধ্যমে জানি যে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, তাই না? ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। তাহলে আমি আমার মাথায় রাখতে হবে যে যখন আমি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে ভাগ করব একটা গিভেন সিম্পল সেন্টেন্সকে, আমি কোন কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে খুব ভালো মতো একটা সেন্টেন্সকে মিলাইতে পারবো। তো আমার তো সিম্পল সেন্টেন্সটা দিয়ে এটা বুঝতে পারতেছি যে যারা যুদ্ধ করেছে তাদের মধ্যে প্যাট্রিয়টিক জিল ছিল এবং তারা দেশের জন্য যুদ্ধ করেছে। তাহলে আমি খুব সহজে কি করলাম, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে ভাগ করে ফেললাম, এবং মাঝখানে আমি কি করলাম, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আসলাম। একটা হচ্ছে যে তাদের মধ্যে প্যাট্রিয়টিক জিল আছে, আর একটা ছিল এবং তারা কি করছে, দেশের জন্য যুদ্ধ করছে। সেম জিনিসটাকে তুমি হচ্ছে যে এখন একটু ব্যাক ট্র্যাকিং করে দেখো যে সিম্পলটা কি। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, গিভেন যে কোশ্চেনটা সেটা কিন্তু সিম্পল, যে তারা
প্যাট্রিয়টিক জিলের সাথে দেশের জন্য যুদ্ধ করছে। তো আমরা যখন প্র্যাকটিস করব কোনো কোয়েশ্চেন, আমরা অবশ্যই যেই ফর্মে ট্রান্সফর্ম করতেছি সেটা তো আমরা শিখবই, সাথে আমরা আবার অবশ্যই দেখবো যে কোয়েশ্চেনে সেটা সিম্পল ফর্ম বা সেটার অ্যাক্টিভ ভয়েস ফর্ম বলো বা সেটা কমপ্লেক্স ফর্ম কিভাবে দেওয়া আছে। তাহলে ইজিলি আমরা হচ্ছে যে কোয়েশ্চেন, মানে এক্সামে কোয়েশ্চেন যে ফর্মে দেওয়া থাকুক না কেন, আমরা ইজিলি হচ্ছে কি একটা সলিউশনে আসতে পারবো। তাহলে এখানে আমরা কি করলাম, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লসে ভাগ করলাম এবং আমি মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন আনলাম এন্ড, এবং আমি হচ্ছে যে কোশ্চেনটা পড়ে বুঝতে পারছি যে এখানে আমি এখানে কি বোঝাচ্ছে যে পেট্রিয়টিক জিল তাদের মধ্যে বিদ্যমান ছিল এবং তারা এই পেট্রিয়টিক জিলের সাথেই হচ্ছে কি যুদ্ধে ফাইট করছে, মানে দেশের জন্য ফাইট করছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, যে আমাদের এই নাম্বারের অ্যান্সার আমরা হচ্ছে বের করতে পারছি, এখন আমরা হচ্ছে যে বি নাম্বারের অ্যান্সারটা বের করব। আমরা কি করব, বি নাম্বারের অ্যান্সারটা বের করব। ও, জঘন্য। আচ্ছা, বি নাম্বারের অ্যান্সারটা বের করি। বি নাম্বারে কি বলছে, দে আর দ্য মোস্ট কারেজিয়াস সন্স অফ আওয়ার নেশন। তারা আমাদের দেশের সর্বোচ্চ সাহসী সন্তান, সান। ঠিক আছে, তারা হচ্ছে দে আর দ্য মোস্ট কারেজিয়াস। কারেজিয়াস মানে হচ্ছে সাহসী, এবং এটা হচ্ছে যে সুপারলেটিভ ফর্মে আছে। কোন ফর্মে আছে? সুপারলেটিভ ফর্মে আছে। মোস্ট কারেজিয়াস মানে সবচেয়ে বেশি সাহসী। দে আর দ্য মোস্ট কারেজিয়াস সানস অফ আওয়ার নেশন। তারা আমাদের দেশের বা আমাদের জাতির সর্বোচ্চ মানে সর্বোত্তম সাহসী বা সবচেয়ে বেশি সাহসী ছেলেরা। তাহলে এটাকে বলছে কি, দেখো সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটাকে বলছে পজিটিভ করতে, মেক ইট পজিটিভ। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটাকে আমরা পজিটিভ করব। তাহলে আমাদের সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে যাওয়ার ফরম্যাটটা কি ছিল? প্রথমেই আমাদেরকে যেটা লিখতে হয়, সেটা হচ্ছে নো আদার। নো আদার। তারপর আমরা অবশ্যই কি লিখবো? নাউন লিখবো, মানে যেটা হচ্ছে যে আমাদের কি জানি বলে, অ্যাডজেক্টিভের পরে যার কথা লেখা আছে। তো নো আদার সন্স, নো আদার, আচ্ছা নো আদারের পরে হচ্ছে যে সিঙ্গুলার হয় আই গেস, নো আদার সন অফ আওয়ার নেশন ইজ অ্যাজ courageous as them। আচ্ছা, এখন আমি জিনিসটাকে যদি আরেকটু সুন্দর করিয়া করি, দেখো এখানে আমাদের দে আর দ্য মোস্ট কারেজিয়াস সন্স অফ আওয়ার নেশন। তারা আমাদের দেশের সবচেয়ে সাহসী ছেলে। তাহলে আমরা যেটা করি যে আমরা ফার্স্টে হচ্ছে যে আমাদের পজিটিভে দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে নো আদার আর একটা হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ কখন আসে? যখন তোমার সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ থাকে। যখন সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ থাকে তখন সিম্পল করার সময় আসে ভেরি ফিউ। কিন্তু এখানে তো আমি অবশ্যই কোনো ওয়ান অফ দেখতে পাচ্ছি না আমাদের কোশ্চেনে, সুতরাং এখানে ভেরি ফিউ আসবে না। এখানে নর্মাল জাস্ট সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, সুতরাং এটা আমাদের নো আদার ফরম্যাটে আসবে। নো আদার, নো আদারের পরে আমরা এখানে কার কথা লিখি? অ্যাডজেক্টিভের পরে যে পোর্শনটা থাকে সেটা। ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে আমাদের যে পোর্শনটা থাকে সেই পোর্শনটা আমরা লিখি। তাহলে নো আদার, এখন নো আদার এর পরে কি সিঙ্গুলার লিখতে হয় না? নো আদার এর পর লিখতে হয় সিঙ্গুলার। সেজন্য এখানে সন্স অফ আওয়ার নেশন থাকলেও এখানে আমাকে লিখতে হবে সন। ঠিক আছে, এখানে আমাকে কিসে লিখতে হবে? সিঙ্গুলারে লিখতে হবে। তো নো আদার সন অফ আওয়ার নেশন ইজ অ্যাজ কারেজিয়াস অ্যাজ দেম। এই যে সবার প্রথমে যে সাবজেক্টটা আছে সেটা এখানে অবজেক্ট ফর্মে চলে আসবে।
নো আদার সন অফ আর নেশন ইজ। এখন আমার কথা হচ্ছে, দেখো এখানে আর লেখা না, তার মানে কি প্রেজেন্ট টেন্সে লিখছে, সেজন্য আমি এখানে ইজ লিখছি। ঠিক আছে, তাহলে নো আদার সন অফ আওয়ার নেশন ইজ অ্যাজ কারেজিয়াস অ্যাজ দেম। আশা করি বুঝা গেছে। এখন আমরা এর পরের সেন্টেন্সটাতে যাব, এর পরের কোশ্চেনটাতে। অর্থাৎ আমি এখন সি নাম্বার কোশ্চেনটা সলভ করব। সি নাম্বার কোশ্চেনে বলা আছে এভরিবডি অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্টস দেম গ্রেটলি। সবাই তাদেরকে অ্যাডমায়ার করে, অ্যাডমায়ার করা মানে হচ্ছে প্রশংসা করা, অ্যান্ড রেসপেক্টস দেম গ্রেটলি। সবাই তাদেরকে অ্যাডমায়ার করে, প্রশংসা করে এবং সম্মান করে খুব ভালোভাবে, ঠিক আছে, গ্রেটলি। তাহলে এটাকে বলছে প্যাসিভ করতে। আমি তোমাদেরকে অ্যাক্টিভ প্যাসিভের সময় যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আহ যে কাজটা করে, অর্থাৎ যে কাজটা করে, অর্থাৎ কর্তার কথা, যে কাজ করে তাকে কি বলে, কর্তা বলে, অর্থাৎ সাবজেক্ট বলে। তো যে কাজটা করে তার কথা যদি ফার্স্টেই উল্লেখ থাকে, মানে যে কাজটা করতেছে তার কথা যদি উল্লেখ করা থাকে ফার্স্টেই, তাহলে সেটা কিন্তু একটিভ ফর্মে আছে। দেখো এভরিবডি অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্টস দেম গ্রেটলি। কারা সম্মান করে, কারা প্রশংসা করে, সবাই। তো সবার কথা কিন্তু আগেই বলা আছে, এভরিবডি অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্ট দেম গ্রেটলি। তাহলে এখানে আমার সাবজেক্ট কি, এভরিবডি। এখানে আমার সাবজেক্ট কি, এভরিবডি। এবং অবজেক্ট কোনটা, এই যে ভার্বের পরে যেই যা থাকে, যেটা থাকে সেটা হচ্ছে কি আমার অবজেক্ট। মেইন ভার্বের পরে মানে আমাদের অবজেক্ট থাকে, ঠিক আছে। তাহলে প্যাসিভ করার সময় কি হয়, প্যাসিভ করার সময় অবজেক্ট কিন্তু সাবজেক্ট হয়ে যায়। তাহলে দেমের সাবজেক্ট ফর্ম হচ্ছে কিন্তু দে, তাই না? দেমের সাবজেক্ট ফর্ম কি, দে। এখন দেখো ব্যাপারটা কিন্তু প্রেজেন্ট টেন্সে লেখা, ইজন্ট ইট? এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে লেখা, কারণ কি দেখো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে এভরিবডির পরে। ভার্বের কিন্তু 2 নাম্বার ফর্মটা এখানে লেখা হয়নি, ভি2 ফর্মে লেখা আছে না। এখন আমাদের প্যাসিভ করার সময় কি করতে হয়, অবজেক্টের সাবজেক্ট ফর্ম লিখতে হয়, তারপর কিন্তু বি ভার্ব লিখতে হয়। তো বি ভার্বটা আমি লিখবো, এখন বি ভার্ব লেখার সময় কিন্তু আমাদের টেন্সের কথাটা মাথায় আনতে হয়। একটিভ থেকে প্যাসিভ করার সময় আমাদেরকে সাবজেক্টের, না, অবজেক্টের সাবজেক্ট ফর্ম আগে লিখতে হয়, এরপরে বি ভার্ব লিখতে হয়। এখন বি ভার্বটা লেখার সময় আমাকে অবশ্যই টেন্সের কথা মাথায় আনতে হবে। তো আমি এখানে দেখতেছি আমার টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, সেজন্য আমার এখানে বি ভার্ব আসবে প্রেজেন্ট টেন্স। এখন দে এর সাথে কোন বি ভার্ব বসবে, অবশ্যই আর। দে আর। এখন আমাকে ভার্বের 3 নাম্বার ফর্ম লিখতে হবে। একটা কথা আমি তোমাদেরকে অনেকবার বলছি যে পেসিভ ভয়েস চিনার একটা অন্যতম মানে চিহ্ন হচ্ছে যে বি ভার্ব, আর বি ভার্বের সাথে ভার্বের থ্রি থাকবে। বি ভার্ব আর বি ভার্বের সাথে ভার্বের থ্রি থাকা মানে কি, সেটা হচ্ছে আমার প্যাসিভ ফর্মে আছে, তাই না, প্যাসিভ ফর্মে আছে। তাহলে এই যে এখন দে আর, আমার বি ভার্ব লেখা শেষ, বি ভার্বের পর আমাকে কি করতে হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম লিখতে হবে। তো এখানে ভার্ব হিসেবে কে কে আছে, অ্যাডমায়ার আর হচ্ছে রেসপেক্ট, তাই না, অ্যাডমায়ার আর হচ্ছে রেসপেক্ট। তাহলে এখন আমাকে লিখতে হবে এই দুইটা ভার্বের 3 নাম্বার ফর্ম। তো দে আর অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড, they are admired and respected greatly by everyone, by everybody, sorry। বুঝা গেছে? তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যেখানে সুন্দর করে লিখে দিই, আহ তাহলে এখানে আমার যেটা আসবে অ্যান্সার সেটা হচ্ছে যে they are admired and respected greatly by everybody। বুঝা গেল? আচ্ছা, ওকে, এরপরে আমি আমার ডি নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব।
ডি নাম্বার কোয়েশ্চেনে আমার কি কি বলা আছে দেখি এখন। নোবডি ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। কেউ আহ, কি করে না, ডিনাই করে না, মানে হচ্ছে যে কেউ হচ্ছে যে অস্বীকার করে না। নোবডি, এমন কেউ নাই যে কিনা ডিনাই করে তাদের কন্ট্রিবিউশন বা তাদের অবদান টু দেয়ার মাদারল্যান্ড। এখন এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। এভরিবডি বা নোবডি থাকলে আমাকে হু দিয়ে কি করতে হয়, ইন্টারোগেটিভ করতে হয়। এভরিবডি বা নোবডি থাকলে কি করতে হয়, আমাদেরকে হু দিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। হু, তারপর আমার একটু নেটের একটা প্রবলেম হচ্ছে, আমি একটু, আমার হচ্ছে একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম, এভরিবডি বা নো বডি দিয়ে কোনো সেন্টেন্স থাকলে আমরা মেইনলি কি করি, হু দিয়ে কোয়েশ্চেনটা মেক করি বা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করি। তো হু, হু এর পরে লিখতে হবে আমাকে ভার্বকে। হু ডিনাইজ, হু ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। হু ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। কথা যেটা হচ্ছে সেটা হলো যে যদি, কথা যেটা সেটা হচ্ছে যে এখানে দেখো নো বডি, মানে কি সেন্টেন্সটা হচ্ছে যে নেগেটিভে আসে। ঠিক আছে, নো বডি ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। তো যখন সেন্টেন্সটা এরকম নেগেটিভে থাকবে তখন হু আর ভার্ব দিয়ে করতে হবে। কিন্তু এমন যদি হতো যে ডি নাম্বার কোশ্চেনটা যদি এইভাবে হইতো, সাপোজ আমি যদি এখানে কোশ্চেনটা লিখি, সাপোজ আমি এখানে কোশ্চেনটা লিখতেছি যে ডি নাম্বার কোশ্চেন অন্যভাবে যদি হইতো, আমি সেটা লিখতেছি। সেটা হচ্ছে যে এভরিবডি acknowledges their contribution to their motherland. এভরিবডি অ্যাকনলেজেস দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। এখন এই সেন্টেন্সটাকে যদি তোমার কি করতে বলা হতো, এই সেন্টেন্সটাকে যদি তোমার, এই সেন্টেন্সটাকে যদি তোমার ইন্টারোগেটিভ করতে বলতো যে এভরিবডি অ্যাকনলেজেস দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, তাহলে এটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স, তাই না? সবকিছু সবকিছু ইতিবাচক ভাবে বলা আছে। তাহলে তখন হয়তো, তখন এটার ইন্টারোগেটিভ করতে বললে এমন হয়তো, হু ডাজেন্ট অ্যাকনলেজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। এটাও আমি যদি একটু লিখে রাখি, আই গেস বেটার হবে। ও, আচ্ছা, এটা দেখো, এটার অ্যান্সারটা যদি আমি লিখতাম, ঠিক আছে, এটার অ্যান্সারটা যদি আমি লিখতাম, তাহলে এটার অ্যান্সারটা হতো ঠিক এইভাবে যে who doesn't acknowledge their contribution to their mother। ঠিক আছে, who doesn't acknowledge their contribution to their motherland। এখন একটা জিনিস খেয়াল করবা যে আমি যখন এখানে ডাজেন্ট বলে ফেলছি, তখন কিন্তু এখানে আর এস বা ইয়েস যুক্ত হবে না। ডু থেকে আসে ডাজ, ঠিক আছে না? তো আমি যখন এখানে ডাজ বলে ফেলছি, তো তখন এখানে কিন্তু আমার আর এস বা ইএস যুক্ত হচ্ছে না ভার্বের সাথে। কিন্তু দেখো এখানে কিন্তু আমার ভার্বের সাথে এই এস বা ইএস যুক্ত হয়েছে।
ঠিক আছে, এখানে কিন্তু আমার ভার্বের সাথে অ্যাজ বাই এর যুক্ত হচ্ছে, কারণ এখানে কিন্তু কোনো ডাস শব্দটা নাই, কিন্তু এখানে কিন্তু আছে। এবং যেহেতু এটা পুরাটা তোমার কিসে বলা, পজিটিভে বলা, তো তখন এখানে ডাজেন্ট আনতে হবে। হু ডাজেন্ট অ্যাকনলেজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। এবং এখানে সেম, এটা মানে কি, সবাই অ্যাকনলেজ করে। সবাই কি করে? অ্যাকনলেজ করে। অ্যাকনলেজ করা মানে হচ্ছে স্বীকার করা যে তাদের কন্ট্রিবিউশন আছে কিসে, তাদের মাদারল্যান্ড, এই মাদারল্যান্ডে, তাদের মাদারল্যান্ডে। আর এখানে বলতেছে যে কেউ অস্বীকার করে, এমন কেউ নাই যে কিনা অস্বীকার করে তাদের কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। নো বডি ডিনাইস, কে, এমন কেউ নাই যে কিনা অস্বীকার করে। ঠিক আছে, আর এটা হচ্ছে সবাই স্বীকার করে, সেম কথাই। এটা পজিটিভে লেখা, এটা একটু নেগেটিভ ওয়ার্ড ইউজ করে লেখা। ঠিক আছে, তাহলে এরকম পজিটিভে থাকলে হু ডাজেন্ট, আর এখানে যদি এইভাবে নোবডি বলা থাকে তাহলে শুধু হু। এবং তখন অবশ্যই আমার ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হবে যদি প্রেজেন্ট টেন্সে বলা থাকে, যদি প্রেজেন্ট টেন্সে বলা থাকে। এটা যদি এমন হইতো যেটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে এখানে কিন্তু পাস্ট টেন্সে ভি টু লিখতে হইতো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এতটুকু বুঝা গেল। আমি হচ্ছে যে ক্লিয়ার করি আমার বোর্ড। এখন আমরা এই নাম্বার কোশ্চেনটা সলভ করব। এই নাম্বারে কি বলতেছে একটু দেখি। এই নাম্বারে বলতেছে দে উইল নেভার বি ফরগটেন বাই দেয়ার কান্ট্রিম্যান টু দি এন্ড। কি বলতেছে? দে উইল নেভার বি ফরগটেন। দেখো, এখানে আছে বি ভার্ব, এবং বি ভার্বের সাথে ভার্বের থ্রি, ফরগটেন, এবং এটা বি। তাহলে এটা কিসে আছে? এটা আছে হচ্ছে আমার প্যাসিভ ভয়েসে আছে। এখন তাদেরকে কখনোই ভুলা হবে না, দে উইল নেভার বি ফরগটেন। কারা ভুলবে না? দেশের মানুষরা। তো দেশের মানুষের কথা কি পরে লেখা না, অবজেক্ট হিসেবে লেখা না? সেই জন্য এটা কি একটা প্যাসিভ সেন্টেন্স। আচ্ছা, তাদেরকে কখনো ভোলা হবে না তাদের দেশের মানুষ দ্বারা টু দি এন্ড, শেষ পর্যন্ত, অর্থাৎ তাদেরকে কখনো ভোলা হবে না শেষ পর্যন্ত তাদের কান্ট্রিম্যান দ্বারা। এটাকে বলতেছে যে অ্যাফার্মেটিভ করতে। আচ্ছা, অ্যাফার্মেটিভ করতে বলতেছে মানে ইতিবাচক ভাবে লিখতে বলতেছে। এখানে নেভার ওয়ার্ডটা আছে না, তার মানে এটাকে কি করতে বলতেছে? ইতিবাচক কথাই লিখতে বলতেছে। এখন আমাকে এটা বলো যে নেভারের অপোজিট ওয়ার্ডটা কি? নেভার মানে কখনোই না, নেভারের অপোজিট হবে কখনোই না, অপোজিট হচ্ছে সব সময়, মানে অলওয়েজ, তাই না? অলওয়েজ। তার মানে নেভারের পরিবর্তে আমার যে ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে অলওয়েজ। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? দে উইল অলওয়েজ, দে উইল অলওয়েজ, এরপরে আর কোনো কিছু চেঞ্জ হবে না। ও না, চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে মানে যখন ট্রান্সফরমেশন করতে হয় সেটা কি করতে হয়, কখনো হচ্ছে যে সেন্টেন্সের মিনিং চেঞ্জ করা যাবে না। তাদেরকে কখনোই ভুলা হবে না, এটা মানে কি তাদেরকে সব সময় মনে রাখা হবে, কখনোই ভুলা হবে না। এটার অপোজিট কথা, এটার মানে, এটার আরেকটা মানে কি, এটা আরেকটা মানে হচ্ছে যে তাদেরকে সব সময় মনে রাখা হবে, মিনিং তখনও কিন্তু চেঞ্জ হবে না, কখনোই ভোলা যাবে না মানে কি, সব সময় মনে রাখা হবে। তাহলে দে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, দে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। ফরগট, ফরগেট, ফরগেট মানে কি ভুলে যাওয়া, তার মানে মনে রাখা মানে কি রিমেম্বার করা। তাহলে রিমেম্বার এর ভি থ্রি ফর্ম হচ্ছে রিমেম্বার্ড। দে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দেয়ার কান্ট্রিম্যান টু দি এন্ড। টু দি এন্ড মানে হচ্ছে শেষ পর্যন্ত। টু দি এন্ড মানে কি শেষ পর্যন্ত। তাহলে বুঝা গেছে যে এখানে আমি নেভারের জায়গায় আনলাম অলওয়েজ, আর এই যে ফরগটনের জায়গায় আনলাম রিমেম্বার্ড। দুইটা ক্ষেত্রে আমাকে কি করতে হয়? অ্যান্টোনিম আনতে হয় যখন অ্যাফার্মেটিভ করতে হয়। বা যদি আমাকে একটা অ্যাফার্মেটিভ, দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ না, দে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দেয়ার কান্ট্রিম্যান টু দি এন্ড। কোশ্চেনে এটা দিয়ে তোমাকে বলতে পারতো না যে নেগেটিভ করো, তো নেগেটিভ করতে গেলেও কি হইতো, আমাদেরকে এই দুটা জায়গায় চেঞ্জ আনতে হইতো। এই জায়গায় এটার অ্যান্টোনিম আনতাম, এই জায়গায় এই ওয়ার্ডের অ্যান্টোনিম আনতাম। দে উইল নেভার বি ফরগটেন বাই দেয়ার কান্ট্রিম্যান টু দি এন্ড। এখন একটা জিনিস খেয়াল করো, টু দি এন্ড মানে কি শেষ পর্যন্ত। তো যে টু দি এন্ড মানে হচ্ছে শেষ পর্যন্ত, তো এখানে প্রিপোজিশন কি বসতেছে? টু,
টু দি এন্ড, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো এটা মাথায় রাখবা, কোনো না কোনো প্যারা মানে প্যাসেজের কিন্তু টু দি এন্ড থাকতেই পারে, এবং দেখা গেল যেখানে টু এর জায়গায় কি দিয়ে দিল, গ্যাপ দিয়ে দিল প্রিপোজিশনের ক্ষেত্রে, তার মানে ওখানে কি বসবে, টু বসবে। টু মানে টু দি এন্ড মানে কি, শেষ পর্যন্ত। তাহলে বোঝা গেল ব্যাপারটা, যে যদি নেগেটিভ করতে বলতো এবং কোয়েশ্চেনে অ্যাফার্মেটিভ আকারে দেওয়া ব্যাপারটা, অবশ্যই ব্যাক ট্র্যাকিং করে কিভাবে কি অ্যান্সার আসতেছে সেটা বুঝতে হবে, তাহলে ব্যাপারগুলো কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন পরেরটাতে যাই। পরেরটাতে আমাদের আহ যেটা আছে সেটা হলো ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। ক্রিকেট খুবই একটা এক্সাইটিং খেলা, ঠিক আছে? তাহলে ক্রিকেট যদি খুবই একটা এক্সাইটিং খেলা হয়, এটাকে কি করতে বলতেছে? এটাকে বলতেছে যে তোমরা হচ্ছে এটা কি করো, এক্সক্লেমেটরি করো। ওকে, তাহলে এক্সক্লেমেটরি আমরা করব। ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। যখনই আর্টিকেল দেওয়া থাকে, দেখো এখানে কিন্তু আর্টিকেল দেওয়া আছে, এ, আর ইজ আ ভেরি এক্সাইটিং গেম, এই যে ভেরি এক্সাইটিং গেম, গেমকে বোঝাচ্ছে একটা খেলা, তাই না? একটা খেলা। তাহলে এখানে নাউনের কথা বলা আছে, এরকম যদি থাকে তখন আমাদেরকে এক্সক্লেমেটরি করতে হয় কিভাবে? এক্সক্লেমেটরি করতে হয় আমাদেরকে হোয়াট দিয়ে। যখন আর্টিকেল দেওয়া থাকবে, নাউন থাকবে, আর্টিকেল আসলে কি করে, নাউনকেই তো, নাউনের আগে কিন্তু আর্টিকেল থাকে, নির্দিষ্ট বা অনির্দিষ্ট ব্যাপার স্যাপারকে বোঝায়। তো এখানে দেখো গেম, গেম কি নাউন না? তো ঠিক আছে, বুঝা গেল যে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। তো আমার যখন আর্টিকেল থাকবে, এ, এন, এরকম ব্যাপার স্যাপার থাকবে, তখন আমরা হোয়াট দিয়ে কি করি, এক্সক্লেমেটরি করি। এক্সক্লেমেটরি আসলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে হোয়াট দিয়ে, আরেকটা হচ্ছে হাউ দিয়ে। একটা হচ্ছে হোয়াট দিয়ে, আরেকটা হচ্ছে হাউ দিয়ে। শুধু অ্যাডজেক্টিভ থাকলে, কোনো নাউন না থাকলে, অ্যাডজেক্টিভ যে নাউনকে মডিফাই করতেছে, সেই নাউনের কথা যদি বলা না থাকে, তখন আমরা করব হাউ দিয়ে, ঠিক আছে? এবং যদি আর্টিকেল দেওয়া থাকে, নাউনের কথা বলা থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াট দিয়ে করব, ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা করি, আমরা আমাদের উত্তরে চলে যাই, সেটা হচ্ছে হোয়াট। এখন হোয়াট এন এক্সাইটিং, হচ্ছে আমাদের ভাওয়েল, সেজন্য এন হয়েছে। হোয়াট এন এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। হোয়াট এন এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, অবশ্যই শেষে এক্সক্লেমেটরি চিহ্ন দিতে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে বি নাম্বার। পিপল অফ অল এজেস এনজয় দিস গেম। কি বলছে? পিপল অফ অল এজেস এনজয় দিস গেম। গেম কারা এনজয় করে? গেম এনজয় করে পিপল, অর্থাৎ মানুষজনেরা, তাদের কথা আগে সাবজেক্ট হিসেবেই দেওয়া আছে। তাহলে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এবং এটাকে কি করতে বলছে, প্যাসিভ করতে বলছে। প্যাসিভের রুলসটা কি? প্যাসিভের রুলসটা হচ্ছে যে প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে আমাকে যেটা করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। তো আমার এখানে অবজেক্টটা কি, মেইন ভার্বের পরে যে পোর্শন, সেই পোর্শনের মধ্যে আমাদের অবজেক্ট থাকে, ঠিক আছে? তো এনজয় হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটার পরের পোর্শনটা কি, দিস গেম। সুতরাং দিস গেমই হচ্ছে কি আমাদের অবজেক্ট। তাহলে আমি সবার আগে লিখবো কি, দিস গেম। তারপর আসবে বি ভার্বের কথা। এখন বি ভার্বের কথা লেখার সময় আমাদেরকে টেন্সের কথা মাথায় রাখতে হবে। আমি দেখতেছি যে এখানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে লেখা, এনজয় লিখছে, ঠিক আছে? তাহলে এখানে আমাকে কি করতে হবে, বি ভার্ব। বিভার্ব খেয়াল করার সময় মেইনলি দুইটা জিনিস দেখতে হয়, একটা টেন্স দেখতে হয়, আর একটা আমাদের সাবজেক্ট কোন ফর্মে আছে সেটা দেখতে হয়। সাবজেক্ট কি প্লুরালে আছে নাকি সিঙ্গুলারে আছে? দিস গেম লেখা, তাহলে দিস গেম মানে কি, এই খেলাটি, সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গুলার, আর আমার প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে আমি বুঝবো কি, ইজ। দিস গেম ইজ, এরপর আমাকে ভার্বের তিন নাম্বার ফর্ম লিখতে হয়। এখানে ভার্ব কি, এনজয়, তাহলে এনজয় V3 ফর্ম হচ্ছে এনজয়েড। দিস গেম ইজ এনজয়েড by the pupil, by the pupil
অফ অল এইচএস। আচ্ছা, দাটা হবে না, বাই পিপল অফ অল এইচএস। বুঝা গেল? ওকে। তারপর সি নাম্বারটা আমি একটু আগে পেজে দেখে আসি। আমি প্যাসিভ, এই যে দেখো, এই যে দে আর অ্যাডমায়ার্ড, এখানে আমার অবজেক্ট কি আছে, প্লুরালে না, সেজন্য এখানে কি বসছে, আর বসছে। ওকে ওকে, এখন আমি যদি সি নাম্বারটা দেখি, সি নাম্বারে দেখো আমাকে কি বলছে, দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, যদিও ক্রিকেট একটা মানে খুবই কস্টলি একটা খেলা, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট। এখানে একটা কন্ট্রাডিক্টরি কথা বলা আছে যে ক্রিকেট কিন্তু খুবই দামি একটা খেলা, কস্টলি, অনেক টাকা খরচ হয় এটার জন্য, তবুও মানুষ কিন্তু মানে সর্বস্তরের মানুষ এই খেলাটাকে এনজয় করতেছে, ধনী গরিব সবাই এই খেলাটা এনজয় করতেছে। তো গত ক্লাসে আমি তোমাদেরকে দো দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেটাকে কিভাবে সিম্পল করতে হয় এবং কিভাবে কম্পাউন্ড করতে হয় সেটা শিখাইছিলাম। দো থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট। আর এটা হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা এখন দেখি যে দো থাকলে আমরা সিম্পল করে কি দিয়ে, ইনস্পাইট অফ বা ডিসপাইট দিয়ে। তাহলে আমি লিখি ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ লেখা যায় বা শুধু ডিসপাইট লেখা যায়, ডিসপাইট। এরপর লিখতে হয় কি আমাদের সাবজেক্টের অবজেক্ট ফর্ম, ইনস্পাইট অফ বা ডিসপাইটের পরে আমাকে লিখতে হয় অবজেক্ট ফর্ম, না ওটাকে কোন ফর্ম বলে, দাঁড়াও একটু একটু শিওর হয়নি। পজিটিভ, পজিটিভ কেস, ঠিক আছে, সাবজেক্টের পজিটিভ কেস লিখতে হয়। ইনস্পাইট অফ বা ডিসপাইট এর পরে আমাদেরকে লিখতে হয় সাবজেক্টের পজিটিভ কেস। এখন সাবজেক্টটা কি আমার, ক্রিকেট, ক্রিকেট হচ্ছে কি আমার এখানে সাবজেক্ট না, ক্রিকেট হচ্ছে আমার এখানে সাবজেক্ট। আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখবো, ক্রিকেটের পজিটিভ ফর্মটা লিখবো। ক্রিকেটের পজিটিভ ফর্ম হচ্ছে ক্রিকেটস, ক্রিকেটের পজিটিভ ফর্ম কি, ক্রিকেটস। তাহলে ইনস্পাইট অফ বা ডিসপাইট ক্রিকেটস বিং, ক্রিকেটস এর এখানে হবে এটা, despite crickets being a costly game, ক্রিকেটস না লিখে তোমরা ডাইরেক্ট এখানে ইটস লিখতে পারো, লিখতে পারো, ইটস লিখতে পারো। কারণ কি দেখো, এখানে কিন্তু ক্রিকেটকে পরবর্তীতে ইট দিয়ে কি করা হয়েছে, মেনশন করা হয়েছে, ঠিক আছে। ক্রিকেটের প্রোনাউন ফর্ম এখানে কি ইট লেখা হয়েছে না, তো চাইলে এখানে ক্রিকেটস এর জায়গায় ইটসও লেখা যায়, ডিসপাইট, ইনস্পাইট অফ বা ডিসপাইট ইটস বিং আ কস্টলি গেম। কিন্তু তুমি যদি প্রথম ক্লসে এখানে ইটস লেখো তাহলে পরবর্তীতে ক্রিকেট নামটা মেনশন করতে হবে, আর আগে যদি ক্রিকেটের কথা বলে ফেলো তাহলে হচ্ছে যে পরবর্তীতে ইট দিয়ে এটাকে সম্বোধন করতে হবে। লাইক আমি ব্যাপারটা লিখে দেখাচ্ছি, ইনস্পাইট অফ বা ডেসপাইট ক্রিকেটস, এরপর কি আমাকে ভার্বের আইএনজি ফর্ম লিখতে হয়। তো ভার্ব হিসেবে কি আছে, ইজ, ইজ একটা কি বি ভার্ব, এটার সাথে আইএনজি যোগ করলে কি হবে, বিং। ইনস্পাইট ক্রিকেটস বিং আ কস্টলি গেম, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট, অথবা ক্রিকেট। এখন দেখো ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে এটা যে যদি তুমি প্রথমে ক্রিকেটস লিখো তাহলে পরে লিখতে হবে ইট, আর তুমি যদি প্রথমে ইটস লেখো তাহলে পরে লিখতে হবে ক্রিকেট। অর্থাৎ একবার না একবার তোমাকে নাউন ফর্মটা লিখতে হবে, তারপর এটার প্রোনাউন ফর্মটা লিখতে হবে।
এখন সিম্পল সেন্টেন্স করার সময় যখন তুমি ইনস্পাইট অফ বা ডিসপাইট লিখতেছো, বা যে কোনো সিম্পল কেসে যখন আমরা বিকজ অফ লিখি, আমরা যে সিম্পল আর আরো স্ট্রাকচার দেখছি বিকজ অফ দিয়ে, তারপর শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ করে, তখনও যেটা হবে যে যদি আমাকে সাবজেক্টের কথা লিখতে হয়, তাহলে অবশ্যই সাবজেক্টের পসেসিভ কেসে লিখতে হয়। সাবজেক্টের কোন কেসে লিখতে হয়? পসেসিভ কেসে লিখতে হয়। ঠিক আছে? এই যে দে, দে হচ্ছে তোমার সাবজেক্ট, এই দে এর পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার। পজিটিভ মানে কি আসলে? পজিটিভ মানে হচ্ছে যে কোনো কিছু প্রসেস করা, মানে কোনো কিছু নিজের আয়ত্তে থাকা। ঠিক আছে, কারো কোনো আয়ত্তে থাকা, যেমন আহ দীপার নিজস্ব বই খাতা আছে, নিপার নিজস্ব বই খাতা আছে। তাহলে দীপার বই খাতা হচ্ছে দীপার পসেশন, মানে দীপার নিজস্ব জিনিসপত্র। আর নিপার বই খাতা বা নিপার আর্ট বুক হচ্ছে নিপার নিজস্ব পসেশন বা নিপার নিজস্ব জিনিস। ঠিক আছে, পজিটিভ কেস দিয়ে কি সেটাই বুঝায় না? দেই থেকে যদি দেয়ার আসে, দেয়ার মানে কি? তাদের। আমি যদি একটা লাইন বলি যে দেয়ার কার ইজ বিউটিফুল, দেয়ার কার ইজ বিউটিফুল, তাদের গাড়ি সুন্দর। কারটা একটু সুন্দর করে লিখে, দেয়ার কার ইজ বিউটিফুল, তাদের গাড়ি সুন্দর। তাদের গাড়ি, তার মানে কি? এটা তাদের পসেশন, এই গাড়িটা হচ্ছে কি? তাদের, তাদের সম্পত্তি। তার মানে পসেশন বুঝাইতে আমরা সাবজেক্টের যে ফর্মটা ইউজ করব, সেটাই হচ্ছে কি? পসেসিভ কেস। বুঝা গেল? তাহলে ক্রিকেটের, ক্রিকেটের সাথে যখন আমি অ্যাপোস্ট্রফি এস লিখবো, তখনই হচ্ছে কি? ক্রিকেটের পসেসিভ ফর্মটা চলে আসবে। আর ইটের সাথে যখন আমি শুধুমাত্র এস লিখবো, তখন কি? পজিটিভ কেস আসবে। ইটস মানে কি? ইটস মানে হচ্ছে এইটার। ক্রিকেটস মানে কি? ক্রিকেটের। বুঝা গেল? তাহলে পজিটিভ কেসটা কি বুঝা গেল? তাহলে হচ্ছে যে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট এর পরে সাবজেক্টের পজিটিভ কেস লিখবো, অথবা তুমি যদি এভাবে লিখো ডেসপাইট বিং এ কস্টলি গেম, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ক্রিকেট। চাইলে এখানে হচ্ছে যে সাবজেক্টটাকে যদি চাও, যদি উজ্জ্ব রেখে পরবর্তীতে সাবজেক্টের কথাটা এখানে বলে ফেলা যায়, যে despite being a costly game, people of all classes enjoy playing cricket. আমার মনে হয় সাবজেক্টের কথাটা লিখা উচিত। ঠিক আছে, সাবজেক্টের কথাটা যে কোনো ফর্মে লিখা উচিত, ইটস অথবা ক্রিকেট লিখলেই হবে। শুধু এটা মাথায় রাখতে হবে, ফার্স্টে যদি ক্রিকেট মেনশন করো, তাহলে পরবর্তীতে ইট দিয়ে বলতে হবে পরবর্তী ক্লসে। আর যদি ফার্স্টে যদি ইট দিয়ে ক্রিকেটকে বোঝানো হয়, তাহলে পরবর্তী ক্লসে অবশ্যই ক্রিকেটকে মেনশন করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ডি নাম্বার কোয়েশ্চেন। ডি নাম্বার কোয়েশ্চেনে যেটা আসছে সেটা হচ্ছে, আচ্ছা ডি নাম্বারে তো আমি সলভ করলাম। ও, মাঝখানে একটা জিনিস আমি মিস করে গেছে, সেটা হচ্ছে সি নাম্বারটা আমি মিস করে গেছে। সি নাম্বারটা এখন করি। সি নাম্বারে কি বলতেছে? সি নাম্বার বলতেছে এট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। মোস্ট পপুলার, মোস্ট পপুলার মানে হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়, মোস্ট পপুলার। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাকে এখন কম্পারেটিভ বলতে হচ্ছে, কম্পারেটিভ করতে হবে। তো কম্পারেটিভের একটা স্ট্রাকচারই হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন। এই দেন বানানটা কিন্তু এ দিয়ে, খুব খেয়াল করতে হবে। এই দেন তুলনা বুঝায়, এই দেন কি বুঝায়? তুলনা বুঝায়। তুলনা বোঝানোর জন্য যেই দেন সেখানে এ। ঠিক আছে, তো আমাদের কম্পারেটিভ ডিগ্রির যে সেন্টেন্স, সেই সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন। এটাকে আমাকে ছোটবেলায় যে স্যার পড়াইতেন, সেই স্যারটা এই স্ট্রাকচারটা এইভাবে মনে রাখতে বলছিল যে, ধরো তুমি কোনো বাসায় কাজ করো। ঠিক আছে, সেখানে পূর্বে, মানে খুব আগের কথা,
আগের টাইমে সিডি প্লেয়ার চলতো, ঠিক আছে, সেগুলোকে ভিসিডি বলতো। ঠিক আছে, সিডি প্লেয়ার চলতো, সেগুলোকে ভিসিডি বলা হইতো। তো তুমি তোমার যে সাহেব, সে সাহেবকে বলতেছো সাহেব ভিসিডি দেন, মানে হচ্ছে আমাকে সেই ভিসিডিটা দেন, মানে সিডিটা দেন। তো সাহেবকে আহ একটু যদি আঞ্চলিক ভাষায় বলে তাহলে বলে কি সাব, সাব ভিসিডি দেন। তো এই সাব মানে হচ্ছে সাবজেক্ট, ভিসিডি মানে হচ্ছে ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি, দেন মানে হচ্ছে এই যে এই দেনটা। তো এই জিনিসটা আমি এখনো মাথায় রাখি যে কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাব ভিসিডি দেন। তাহলে এই উপায়ে আমি হচ্ছে যে এখন সলভ করে দেখাবো যে কিভাবে কম্পারেটিভ ডিগ্রি আমরা বানাবো। তো সবার আগে আমাকে অবশ্যই তাহলে কি চুজ করতে হবে, আমার সাবজেক্ট চুজ করতে হবে। সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, সাবজেক্ট হচ্ছে কি ক্রিকেট। তাহলে আমি লিখলাম ক্রিকেট, ক্রিকেট সাবজেক্ট। এরপর হচ্ছে যে ভার্ব, ভার্বটা কি এখানে বি ভার্ব, ঠিক আছে। সাবজেক্ট এখানে আমার ভার্বটা কি, ভার্বটা হচ্ছে আমার বি ভার্ব, তাহলে ইজ। এরপরে কি কথা ছিল, সাব, সাব ভি, এরপর হচ্ছে সিডি, সিডি মানে কি কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি হবে মোস্ট পপুলার, তার মানে হচ্ছে মোর পপুলার, মোর পপুলার। সাব ক্রিকেট ইজ মোর পপুলার, এরপর কি সাবজেক্ট ভি সিডি, এরপর কি দেন, ক্রিকেট ইজ মোর পপুলার দেন এনি আদার গেম। দেনের পরে আমাকে কি লিখতে হয়, দেনের পর আমাকে লিখতে হয় এনি আদার, দেনের পরে কি লিখতে হয়, দেনের পরে এনি আদার লিখতে হয়। ক্রিকেট ইজ মোর পপুলার দেন এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। এখন একটা জিনিস, সবার প্রথমে কি লেখা ছিল, এট প্রেজেন্ট লেখা ছিল, তো আমি জাস্ট এখানে এট প্রেজেন্টটা লিখে দিব। এট প্রেজেন্ট ক্রিকেট ইজ মোর পপুলার দেন এনি আদার গেম ইন আওয়ার কান্ট্রি। বোঝা গেল? ওকে, সি গেল। এখন আমি ডি নাম্বারটা সলভ করব। আরেকটা জিনিস, আমি হচ্ছে যে কিছুক্ষণ আগে যখন যখন সুপারলেটিভ থেকে পজিটিভে গেছিলাম, তখন আমি বলছিলাম যে যে মোস্ট, মানে যখন ভেরি ফিউ থাকে, নো, আর যখন সিম্পল সেন্টেন্সে ভেরি ফিউ থাকে তখন কিন্তু কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার লিখতে হয়। সিম্পল সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্স না সরি, পজিটিভ সেন্টেন্সে, পজিটিভ ডিগ্রিতে যদি আমাদের ভেরি ফিউ লেখা থাকে তখন হচ্ছে যে আমাদেরকে কম্পারেটিভ করার সময় কিন্তু দেন মোস্ট আদার লিখতে হয়। আর আর সুপারলেটিভে আমার কি থাকে, ওয়ান অফ দা থাকে, সুপারলেটিভে ওয়ান অফ দা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে যে যখন কোশ্চেন আসবে তখন আমরা আবার দেখবো। ডি নাম্বারে, ডি নাম্বার তো আমি আগেই লিখছি, এখন আমার হচ্ছে যে ই নাম্বার। ই নাম্বারে কি দেওয়া আছে, বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি বাট ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। দেখো বাট দিয়ে লেখা আছে একটা, তাহলে বাট হচ্ছে আমার কোঅর্ডিনেটিং কনজাংশন, আমরা ফ্যান ভয়েসের থেকে জানি বাট, এবং বাট যদি থাকে তাহলে এটা কি হবে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। সুতরাং কম্পাউন্ড সেন্টেন্সটা আমাকে কি করতে হবে, কমপ্লেক্স করতে হবে। তো কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকলে আমরা কমপ্লেক্স করার সময় কি করি, দো বা অলদো লিখি, দো বা অলদো লিখি। তাহলে এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে দো বাংলাদেশ, বাংলাদেশকে আমি বিডি লিখলাম, বিডি ইজ দো এর পরে আমাকে প্রথম ক্লসটা লিখতে হবে, দো বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি, স্ট্যান্ডার্ড ইজ নট হাই। যদিও বাংলাদেশ একটা টেস্ট প্লেইং কান্ট্রি, ওর স্ট্যান্ডার্ড হাই না। ঠিক আছে, কন্ট্রাডিক্টরি কথা। একটা টেস্ট প্লেইং কান্ট্রির অবশ্যই স্ট্যান্ডার্ড হাই হওয়া উচিত, কিন্তু বাংলাদেশ একটা টেস্ট প্লেইং কান্ট্রি হওয়া সত্ত্বেও সে হচ্ছে কি, তার স্ট্যান্ডার্ড হাই না। তো দো বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি, ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। এখানে দেখা যাচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা কিন্তু পূরণ হচ্ছে। দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। কেমনে, যদিও বাংলাদেশ একটি টেস্ট প্লেইং কান্ট্রি, যদিও, তো যদিওর পরে আমার একটা তবুও দিয়ে একটা অ্যান্সার আর একটু লাইন শুনতে ইচ্ছা হয়। যদিও বাংলাদেশ ইজ টেস্ট পেইং কান্ট্রি, তবুও বা তাও, এরকম একটা অ্যান্সার আমার জানতে ইচ্ছা হয়। ঠিক আছে, সেজন্য এটা কি, এটা
কি তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, মানে হচ্ছে যদিও বাংলাদেশ একটি টেস্ট পেইং কান্ট্রি, এরপরে কি, যদিও বাংলাদেশ একটি টেস্ট পেইং কান্ট্রি তাও কি হচ্ছে, তাও কিছু কি কাহিনী হচ্ছে সেটা আমার জানতে মন চায়। সেটা হচ্ছে কি, কাহিনীটা হচ্ছে যদি স্ট্যান্ডার্ড হাই না। ঠিক আছে, ওকে। তো এটা করা শেষ হলো, এরপরে আমরা এর পরটাতে যাই। এর পরটাতে আমাদের ঠিক আছে, এর পরটাতে আমরা দেখি আমাদের প্রথমে কি দেওয়া। উম, কি রে, এটা তো মাত্রই করলাম। আচ্ছা, একটা জিনিস বারবার চলে আসছে এখানে, দেখি। প্রথমটাতে দেখি কি বলা। পহেলা বৈশাখ is undoubtedly the most celebrated festival in বাংলাদেশ। পহেলা বৈশাখ নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বেশি উদযাপিত একটা ফেস্টিভ্যাল বা উৎসব। সবচেয়ে বেশি উদযাপিত কারণ কি, আহ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই এই উৎসবটা পালন করে, সেজন্য এটা মোস্ট সেলিব্রেটেড একটা ফেস্টিভ্যাল। এটাকে করতে বলতেছে তোমার কমপ্লেক্স। তার মানে কি, এখন আমাকে এটা বলো যে এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে, এটা আমাকে কমেন্টে জানাবা যে এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে, সিম্পলে নাকি কম্পাউন্ডে। কমপ্লেক্স তোমাকে করতেই বললো। আচ্ছা, কমপ্লেক্স করতে বলছে, ঠিক আছে। আমি কমপ্লেক্সটা কিভাবে করব, এটা তো আমার কোনো রুলস এর আন্ডারে পড়তেছে না। গত ক্লাসে আমি যতগুলো রুলস পড়াইছিলাম ওই রুলস এর মধ্যে কিন্তু এইটা এরকম টাইপের কোনো একটা নর্মাল সেন্টেন্স আমি কিভাবে কমপ্লেক্স করব বা কম্পাউন্ড করব, এরকম কিন্তু কোনো রুলস আমি তোমাদেরকে শিখাই না। তো এটাকে আমি যদি বলি, এটাকে দুই ভাবে করা যেতে পারে। এখানে কি বলতেছে, আমি যদি বাংলাটা আরেকবার বলি, সেটা হচ্ছে পহেলা বৈশাখ নিঃসন্দেহে সবচেয়ে বেশি সেলিব্রেটেড একটা ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। তোমাদেরকে আমি যখন পড়াইছিলাম প্রথম ক্লাসে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনতে হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন কি সেটা শিখেছিলাম, তখন আমি তোমাদেরকে কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশনের কথা বলছিলাম। এটার মধ্যে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোর কথা মনে আছে নাকি একটু দেখবা। হু, হুইচ, দ্যাট, ওয়েন, ওয়্যার, তাই না? হু, হুইচ, দ্যাট, ওয়েন, ওয়্যার, তারপর হচ্ছে আফটার। এখন দেখো, ওয়্যার, ওয়েন, হু, হুইচ, এগুলো আমি কি দিয়ে বুঝাইছিলাম, এগুলো হচ্ছে যে তোমার টাইম, প্লেস, লোকেশন, এই ধরনের ব্যাপার বুঝাইতে তোমার এই ধরনের কি জানি বলে সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করা হয়। তো এই ফরম্যাটেই আমরা এখন দেখবা যে এই এ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে যে জায়গাটা একটু ক্লিন করি। দেখো এখানে কিন্তু একটা লোকেশনের কথা বলা আছে, সেটা হচ্ছে কি বাংলাদেশ। এখানে আমার কোন লোকেশনের কথা বলা আছে, বাংলাদেশের কথা বলা আছে। পহেলা বৈশাখ কিন্তু বিশ্বের অন্যান্য দেশে কিন্তু পালন করা হয় না, বাংলাদেশে পালন করা হয়। কারণ কি, বৈশাখ হচ্ছে কি বাংলা সনের প্রথম মাস, সে প্রথম দিন পহেলা বৈশাখ। তাহলে এখানে আমি কি বললাম, একটা লোকেশনের কথা বললাম, কোন লোকেশনের কথা বলছি, বাংলাদেশের কথা বলছি। তাহলে লোকেশনের ক্ষেত্রে ওয়্যার, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কিন্তু ইউজ করা যায়। ওয়্যার, ওয়্যার মানে কোথায়, বাংলাদেশে। কোথায়, বাংলাদেশে। তাহলে আমি এটাকে একটু কমপ্লেক্স করা ট্রাই করি, তারপর আমি ব্যাপারটা তোমাদেরকে আরেকটু ভালো মতো বুঝাই দিচ্ছি। ইট ইজ বাংলাদেশ, এটা বাংলাদেশ, যেখানে মানে হোয়ার পহেলা বৈশাখ is undoubtedly the most celebrated
celebrated festival. It is Bangladesh where পহেলা বৈশাখ is undoubtedly the most celebrated festival. এটা আমার কমপ্লেক্স হয়ে গেছে। কিভাবে কমপ্লেক্স হয়ে গেছে এটা একটু যদি বোঝার চেষ্টা করি, দেখো এখানে কিন্তু আমি দুইটা ক্লজে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে ইট ইজ বাংলাদেশ, আর এটা হচ্ছে পহেলা বৈশাখ is undoubtedly the most celebrated festival. এই যে দুইটা ক্লজে ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা বাংলাদেশ, ঠিক আছে, এটা বাংলাদেশ, ইট ইজ বাংলাদেশ, যেখানে where পহেলা বৈশাখ is undoubtedly the most celebrated festival. তাহলে এখানে আমি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আনলাম where, কারণ কি আমি এখানে একটা লোকেশন দেখতে পাইছি বাংলাদেশ। আমি জানি পহেলা বৈশাখ বাংলাদেশেই পালন করা হয়, পৃথিবীর অন্যান্য দেশে বাঙালিরা একমাত্র তোমার কি করে বাংলাদেশে পহেলা বৈশাখ পালন করে, অন্যান্য দেশে পহেলা বৈশাখ তো পালন হবে না, কারণ সেখানে তো বাংলাদেশে মানে বাংলা ক্যালেন্ডারই ইউজ করা হয় না। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এসব মাস তো ওখানে নাই। তাহলে এই সেন্টেন্সটা কমপ্লেক্সটা কি, এটা বাংলাদেশ যেখানে পহেলা বৈশাখ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল। এখানে আমি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে হোয়ার, কারণ কি আমি এখানে একটা লোকেশন দেখতে পেয়েছি, লোকেশনটা কি বাংলাদেশ। এটা এভাবেও করা যেতে পারতো, ইট ইজ পহেলা বৈশাখ হুইচ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। এটা আমি আরেকটা যেভাবে লিখতে পারতাম সেটা হচ্ছে অল্টারনেটিভ, যেটা সেটা হচ্ছে ইট ইজ পহেলা বৈশাখ which is undoubtedly the most celebrated festival in বাংলাদেশ। কথা হচ্ছে বাংলাদেশে তো আরো অনেক ফেস্টিভ্যাল আছে, কিন্তু পহেলা বৈশাখ যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পালন করে, সেজন্য এটা হচ্ছে মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। তাহলে ইট ইজ পহেলা বৈশাখ হুইচ ইজ, দেখো হুইচ দিয়ে কাকে বোঝানো হচ্ছে, পহেলা বৈশাখকে। এটাও কিন্তু কি আমার একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইট ইজ পহেলা বৈশাখ হুইচ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। এরকম ফরম্যাটের আরো অনেকগুলা সেন্টেন্স পাবা যেখানে ইট ইজ দিয়ে শুরু করতে হয়, ইট ইজ ড্যাশ, এখানে হোয়ার, হুইচ, হু, তারপর ওয়েন, এই ধরনের কি আসে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো আসে। বুঝা গেল? তাহলে এটা দুই ভাবে করা যায়, এটা হচ্ছে ইট ইজ বাংলাদেশ ওয়্যার, এটা হচ্ছে ইট ইজ পহেলা বৈশাখ হুইচ ইজ আনডাউটেডলি দ্য মোস্ট সেলিব্রেটেড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। আশা করি বুঝা গেছে। আহ হচ্ছে যেটা হচ্ছে, এখন আমরা পরবর্তীটা দেখবো। পরবর্তীতে কি বলছে দেখো, বি নাম্বারে, ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি ইয়ার ওয়েন, দেখো এটা বি নাম্বার সেন্টেন্সটা, বি নাম্বার সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্সে আছে। কেমনে কমপ্লেক্সে আছে দেখো, ওয়েন, ওয়েন হচ্ছে কি আমাদের একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো ইট ইজ দিয়ে শুরু হয়েছে, ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি ইয়ার ওয়েন দ্য সিটি রোডস গেট সো জ্যাম প্যাক। দেখো ফার্স্ট ডে, ডে দিয়ে কি বুঝায়, টাইম বুঝায় না? তো টাইম বোঝানোর জন্য আমরা ওয়েন ইউজ করি, যখন। ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ দি বেঙ্গল ইয়ার, বাংলা বছরে এটা প্রথম দিন যখন সিটি রোডস গেট সো জ্যাম প্যাকড, শহরের রাস্তা খুবই জ্যাম প্যাকড হয়ে যায়। বুঝা গেল? চার্জে দিলে আমার ল্যাপটপটা। ঠিক আছে, তাহলে বি নাম্বারটা আমার কিসে আছে, কমপ্লেক্স আছে। কিভাবে চিনতে পারলাম, ইট ইজ দিয়ে শুরু হয়েছে, এখানে একটা ওয়েন লেখা আছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, আমার যখন চিনতে পারলাম, এটাকে কি করতে বলছে, সিম্পল করতে বলছে। সিম্পল মানে কি, আমার কিছুই থাকবে না, জাস্ট একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট কি থাকবে, ক্লজ থাকবে। এখন একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেমনে থাকবে,
এটাই আমাকে বানাইতে হবে। আমরা চলো বি নাম্বারটা সলভ করে দিই। বি নাম্বারে আমাকে যেটা সলভ করতে হবে, ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি ইয়ার when the city roads get so jam packed। তার মানে কি, বাঙালি বছর, বাংলা বছরের প্রথম দিন সিটি রোড কি থাকে, জ্যাম প্যাক থাকে। আমি যদি এটাকে এভাবে লিখি, অন দ্য ফার্স্ট ডে, এই যে অন, অন কথাটা কার বিপক্ষে আসছে, যে হোয়েন এর বিপক্ষে আসছে, যখন, কখন, বছরের প্রথম দিন। অন দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি, ফার্স্ট on the first day of Bengali year, sorry, first day of Bengali year, the city roads get so jam packed। On the first day of Bengali year, the city roads get so jam packed। বছরের, বাংলা বছরের প্রথম দিন সিটি রোডস জ্যাম প্যাকড হয়ে থাকে। বাঙালি বছরের প্রথম দিন, দেখো when, যখন, যখন মানে কখন, বছরের প্রথম দিন, তাহলে on the first day of Bengali year the city roads get so jam packed। আচ্ছা, ঠিক আছে, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে টু দ্বারা, তাহলে ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এখন আমি আসি আমার সি নাম্বারটাতে। সি নাম্বারটাতে আমাকে কি বলছে আমি একটু দেখি। সি নাম্বারটাতে আমাকে বলছে হচ্ছে অলমোস্ট এভরিওয়ান এনজয়স দ্য ডে ইন হিজ ওন ওয়ে। অলমোস্ট সবাই এনজয়স দ্য ডে, দিনটাকে এনজয় করে, ইন হিজ ওন ওয়ে, নিজস্ব ওয়েতে এনজয় করে। তাহলে কারা এনজয় করে, সবাই। তাদের কথা, তার কথা আগে লেখা আছে সাবজেক্ট হিসাবে। তাহলে আমাকে এটা প্যাসিভ করতে হবে। এটা প্যাসিভ ফর্মটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। ডি নাম্বারে আসি। ডি নাম্বারে কি বলতেছে, অলদো আই ডু নট লাইক গ্যাদারিং, আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে। এটাও আমাকে কমেন্টে জানাবা। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ডেজ অফ দ্য ইয়ার। এটা আমি তোমাদেরকে একটু করাবো, বিকজ আমি হচ্ছে যে রিভিশন দারুণ ট্রাই করতেছি তোমাদেরকে। তো ই নাম্বারটা, ই নাম্বারে দেখো কি বলছে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট। আমি কি বলছি, যে যদি আমার মোস্ট ইন্টারেস্টিং মানে কি, আমি বুঝতেছি যেটা কিসে দেওয়া আছে, সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে, আমাকে পজিটিভ ডিগ্রিতে নিতে হবে। ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ করতে হয় ভেরি ফিউ দিয়ে। তাহলে আমি কি করলাম, ভেরি ফিউ করব। ভেরি ফিউ, ভেরি ফিউর পর আমাকে কাকে লিখতে হবে, অ্যাডজেক্টিভের পরের পোর্শনটা। ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরের পোর্শনটা, অ্যাডজেক্টিভের পরের পোর্শন কি, ডেজ অফ দ্য ইয়ার। তাহলে ভেরি ফিউ ডেজ, ভেরি ফিউর পরে অবশ্যই আমাকে প্লুরালে লিখতে হয়, সেজন্য আমি প্লুরালে লিখতেছি যে ভেরি ফিউ ডেজ of the year are as interesting as it। Very few year, very few days of the year, very few পরে আমাকে কি করতে হয়, প্লুরাল লিখতে হয়। আমরা ভেরি ফিউ পরে কোন পোর্শনটা লিখি, এই যে সুপারলেটিভ ডিগ্রির পরের পোর্শনটা লিখি, বা অ্যাডজেক্টিভের পরের পোর্শনটা লিখি, সেটা হচ্ছে কি ডেজ অফ দ্য ইয়ার, ডেজ অফ দ্য ইয়ার। এরপর কি, এটা অনুযায়ী আমাকে কি লিখতে হবে, ভার্ব দিতে হবে, বি ভার্ব দিতে হবে। তো আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ, এরপর আমাকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি, ইট। তাহলে ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইট। এখানে আর কেন হয়েছে, কারণ ডেজ, ডেজ লিখছি না, সেজন্য এখানে আর হয়েছে। তাহলে ভেরি ফিউ ডেজ অফ দ্য ইয়ার আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইট। ভেরি ফিউর পরে আমরা হচ্ছে যে অ্যাডজেক্টিভের পরের পোর্শন লিখবো, তারপর বি ভার্ব লিখবো, তারপর আমরা কি করব, পজিটিভ ডিগ্রি লিখবো। পজিটিভ ডিগ্রি লেখার পরে আমরা হচ্ছে যে সাবজেক্টটা লিখে ফেলবো। এটাই হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে এটা আমাদের সলভ করা হলো। এরপরে লাস্ট যেটা আমি হচ্ছে যে তোমাদেরকে সলভ করার জন্য আনছি, সেটা হচ্ছে এটা। দেখো কি লেখা, অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস, নাথিং বাট এ ভাইস। তাহলে এটা আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব,
আমাকে বলো, এই সেন্টেন্সটাকে যদি পজিটিভ করতে বলতো, এই এ নাম্বার সেন্টেন্সটাকে যদি পজিটিভ করতে বলতো, তখন আমরা কেমনে করতাম? যদি পজিটিভ করতে বলতো, নাথিং বাট, এটা কিন্তু আমাদের রুলস এর মধ্যে ছিল। নাথিং বাট, নান বাট, নট মোর, নাথিং বাট, নান বাট, আর এটা হচ্ছে নট মোর দেন। তাহলে এই নাথিং বাট, তারপর হচ্ছে নান বাট, এগুলো কখন থাকে? যখন অনলি পজিটিভ সেন্টেন্সে থাকে। কোন ওয়ার্ডটা পজিটিভ সেন্টেন্সে থাকে? অনলি। তাহলে অ্যাঙ্গার ইজ অনলি আ ভাইস, অ্যাঙ্গার ইজ অনলি এ ভাইস, এটাকে যদি পজিটিভ করতে বলতাম কেমনে লিখতাম? অ্যাঙ্গার ইজ অনলি এ ভাইস। আমি লিখি যে অ্যাঙ্গার ইজ অনলি এ ভাইস। ভাইস মানে কি? যেটা হচ্ছে মেল মানে মেল প্র্যাকটিস বা খারাপ গুণ, সেটা হচ্ছে কি? ভাইস। অ্যাঙ্গার ইজ অনলি এ ভাইস, এটা কখন লিখতাম? যদি এটা আমাকে পজিটিভ করতে বলতো। কারণ আমরা কি জানি, নাথিং বাট, নান বাট, এগুলো কখন লেখা থাকে? যখন আমার পজিটিভে অনলি লেখা থাকে। ঠিক আছে, এখন আমাকে কি করতে বলছে? এটাকে করতে বলছে হচ্ছে ইন্টারোগেটিভ। তো এখানে তো এভরিবডি, নো বডি এরকম কিছু নেই। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, বি ভার্বকে সামনে নিয়ে গিয়ে কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে? বি ভার্বকে সামনে নিয়ে গিয়ে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এই নাম্বারের অ্যান্সারটা আমার কি হবে? সবার আগে শুরু হবে বি ভার্ব দিয়ে, ইজ, তারপর আসবে সাবজেক্ট, ইজ অ্যাঙ্গার, নাথিং হয়ে যাবে এনিথিং, ইজ অ্যাঙ্গার এনিথিং বাট আ ভাইস, ইজ অ্যাঙ্গার এনিথিং বাট এ ভাইস। এখানে একটা জিনিস দেখো, আমি যে লিখলাম যে ইজ অ্যাঙ্গার এনিথিং বাট এ ভাইস, এটা কি সঠিক হয়েছে নাকি হয় নাই? এটা কি সঠিক নাকি ভুল? এটা কিন্তু ভুল হয়েছে। কারণ দেখো, আমি বি ভার্বটাকে সামনে নিয়ে আসলাম, কিন্তু নাথিংটাকে আমি কি করে ফেললাম? এনিথিং করে ফেললাম। এটা কিন্তু হয় নাই। কারণ কি, এখানে এনিথিংটা থাকবে, এখানে এনিথিং তো আসবেই না, কারণ এখানে তো নাথিং আসবে। আমার সেন্টেন্সে কি লেখা ছিল? নাথিং লেখা ছিল। ইজ অ্যাঙ্গার নাথিং বাট এ ভাইস। আমি যদি এটা লিখতাম যে ইজেন্ট অ্যাঙ্গার, তখন আমার আসতো এনিথিং। ইজেন্ট যদি আমি লিখতাম, তাহলে এখানে আমার এনিথিং আসতো। কিন্তু আমি যখন শুধু ইজ লিখতেছি, তখন আমার এখানে কি আসবে? নাথিং। ইজ অ্যাঙ্গার নাথিং বাট এ ভাইস। আর যদি ইজেন্ট দিয়ে লিখতাম, ইজেন্ট অ্যাঙ্গার এনিথিং, তখন এখানে যদি আমি নট লিখতাম, তাহলে এখানে আমার কি আসতো? এনিথিং আসতো। তাহলে আমি এখানে যেটা ভুল করছি সেটা হচ্ছে, এনিথিং হবে না, এটা কি হবে? এটা হবে নাথিং। আগেরটা যদি আমি একটু দেখি, এই যে এক নম্বরে, যে যখন এটা পুরোটা পজিটিভে লেখা ছিল, তখন আমি এখানে নট ইউজ করছি, হু ডাজেন্ট। আর যখন কোয়েশ্চেনে নেগেটিভে লেখা ছিল, তখন কিন্তু আমি এখানে কোনো নেগেটিভ কথা আনি নাই, কোনো নট ইউজ করি নাই। ডাইরেক্ট লিখছি হু ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। অর্থাৎ কোয়েশ্চেনে নেগেটিভে কথা লেখা থাকলে, আমি যখন এটাকে ইন্টারোগেটিভ করতে যাব, তখন কিন্তু এখানে কোনো নট কথা আসবে না। আর কোয়েশ্চেন যদি আমার এখানে কি থাকে? পজিটিভে থাকে, এভরিবডি অ্যাকনোলজেস দেয়ার কন্ট্রিবিউশন, তখন আমাকে এখানে কি আনতে হবে? ডাজ নট আনতে হবে, বা নট দিয়ে কিছু লিখতে হবে। তো আমার এটাতে যদি আমি দেখি যে দেখো, নাথিং মানে কি? নেগেটিভে লেখা আছে না? তাহলে আমার এখানে লেখার সময় কি আর কোনো নট আসবে? ইজ নট, না, আসবে না। যেহেতু নাথিং লেখা আছে, আমি কিভাবে লিখবো? ইজ অ্যাঙ্গার নাথিং বাট এ ভাইস। বোঝা গেল? তারপর আসি আমি আমার বি নাম্বার কোয়েশ্চেনে। আমি এখন আসবো বিতে। বিতে কি বলতেছে? ইট ইজ কম্পেয়ার্ড টু ফ্লেম, ইট বিগেটস অনলি দ্য ওয়ার্স্ট। দেখো, অনলি লেখা আছে। এখন অনলি যখন তোমার কোনো বস্তুগত ব্যাপার স্যাপারে লেখা থাকে, লাইক এখানে দেখো, ইট লিখছে, ইট বিগেটস,
ইট বিগেটস মানে কি, এটা বয়ে আনে অনলি দা ওয়ার্স্ট, খারাপ জিনিস, শুধুমাত্র খারাপ জিনিসই বয়ে আনে, কি অ্যাঙ্গার বা রাগ বা ক্রোধ। তাহলে ইট কি বস্তুগত জিনিস বা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে বোঝাচ্ছে ইট দিয়ে। অ্যাঙ্গার, অ্যাঙ্গার হচ্ছে কি রাগ বা ক্রোধ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি। তো ইট দিয়ে তো কোনো মানুষকে বোঝানো যায় না, তাই না? অনলি, এখানে অনলি সেন্টেন্সটার মধ্যে এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, ইট আছে, তাহলে অনলির জায়গায় আসবে নাথিং বাট। কিন্তু সাবজেক্ট হিসেবে যদি কোনো ব্যক্তি থাকতো, তাহলে এখানে আমার কি আসতো, নান বাট আসতো। তাহলে এখানে যেহেতু ইট বুঝা, ইট আছে সাবজেক্টের জায়গায়, তাহলে অনলির জায়গায় নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার সময় আমার কি আসবে, নাথিং বাট আসবে। তাহলে ইট বিগেটস নাথিং বাট দ্য ওয়ার্স্ট। ইট বিগেটস নাথিং বাট দ্য ওয়ার্স্ট। আমি এখন জিজ্ঞেস করতে পারো যে ফার্স্ট যে ইট ইজ কম্পেয়ার টু ফ্লেম, এটাকে কেন আমি নেগেটিভ করি নাই? আই ডোন্ট থিঙ্ক যে এটাকে নেগেটিভ করা লাগবে, ঠিক আছে। ইট বিগেটস নাথিং বাট দ্য ওয়ার্স্ট। সি নাম্বারটা দেখি। সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার সেক, এই প্যাসিভটা তোমরা আমাকে করে দিবা কমেন্টে। তারপর সিম্পল সেন্টেন্স দিতে একটা আছে, হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, সেই ব্যক্তি যাকে ক্রোধ তার বশে নিয়ে নিছে, হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার। এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, বিকজ কি এখানে আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, কি হু, এখানে আমার কি আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে হু। হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, একজন ব্যক্তি যাকে ক্রোধ বশ করে রাখছে, তা সে কি একজন অ্যাংরি ম্যান না? তাহলে আমি ডাইরেক্ট যদি এখানে আমি বলি যে অ্যান অ্যাংরি ম্যান যদি লিখে ফেলি, তাহলে আমার কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে। অ্যান অ্যাংরি ম্যান কজেস আ লট অফ ট্রাবলস, একজন ক্রোধান্বিত মানুষ অনেক ট্রাবল ক্রিয়েট করে বা অনেক ট্রাবল কজ করে। অ্যান অ্যাংরি ম্যান, এখন তোমাকে যদি কোয়েশ্চেনে এই সিম্পল সেন্টেন্সটা দেওয়া থাকতো, আর তোমাকে যদি বলতো যে এটাকে তুমি কমপ্লেক্স করো, তখন তুমি কেমনে করতে পারতা? হয় এখানে কোয়েশ্চেনে যেমনে দেওয়া আছে সেভাবে করতে পারতা, হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার। আরেকটা ভাবে যেটা করতে পারা যায়, এ ম্যান হু ইজ অ্যাংরি, এভাবেও করা যায়। এ ম্যান হু is angry causes a lot of troubles, এভাবেও করা যায়। এই সেন্টেন্স গুলাকে চিনতে পারতে হবে যে একজন ক্রোধান্বিত ব্যক্তি অনেক সমস্যা ক্রিয়েট করে থাকে। তো এটাকে আমি কিভাবে আসলে কমপ্লেক্সে নিব? তো এই যে হি, হু, হুইচ, এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনের কথা সবসময় মাথায় রাখতে হবে, এবং কোনো রুলসে ফেলতে না পারলে এই ব্যাপার এইভাবে ট্রান্সফর্ম করা ট্রাই করতে হবে। এ ম্যান হু ইজ অ্যাংরি, এই যে দেখো এখানে একটা তোমার নাউন আছে, সেটা হচ্ছে ম্যান। এই নাউনটাকে তোমার গুণাবলী গুণাবলী দেখাচ্ছে কি, তাকে একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে না এটার আগে, অ্যান অ্যাংরি ম্যান। তার মানে এই ধরনের ফরম্যাটে থাকলেও কি আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো, এ ম্যান হু ইজ অ্যাংরি causes a lot of troubles. ওকে, তাহলে সি নাম্বারটা আমরা বুঝতে পারছি যে যদি কমপ্লেক্স করতে বলতো, আমরা কোশ্চেনে যেটা দেওয়া আছে সেভাবেও করা যায়। আবার হচ্ছে যে এখন যেভাবে দেখালাম, এ ম্যান হু ইজ অ্যাংরি causes a lot of troubles, এভাবেও করা যায়। আর যদি সাপোজ এই সেন্টেন্সটাকে যদি তোমার কি করতে বলতো, বলতো কম্পাউন্ড করতে বলতো, তাহলে কিভাবে করতাম? কম্পাউন্ড করতে গেলে আমাদের কি লাগে, কম্পাউন্ড করতে গেলে আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগে। তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি, দুইটা সাবজেক্ট। তো সবার আগে আমি কি করব, সাবজেক্ট চুজ করব। তো আমার এখানে সাবজেক্ট কি, হি। তাহলে এই হি সাবজেক্টটাকে আমি কি নিব? তাহলে আমি যেটা করতে পারি, হি সাবজেক্টটাকে চুজ করলাম, তাহলে আমাকে হি কে দুইবার আনতে হবে। ঠিক আছে, মেইনলি আমরা হচ্ছে কি সাবজেক্ট রিপিটেশন করে কি করি, কম্পাউন্ড সেন্টেন্সটা ক্রিয়েট করা ট্রাই করি। হি ইজ অ্যান অ্যাংরি ম্যান, আমার একটা ক্লজ হয়ে গেছে কিন্তু,
একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সে একজন রাগান্বিত মানুষ, হি ইজ অ্যান অ্যাংরি ম্যান অ্যান্ড হি কজেস আ লট অফ ট্রাবলস, এবং সে অনেক ট্রাবল ক্রিয়েট করে। হি ইজ অ্যান অ্যাংরি ম্যান অ্যান্ড হি কজেস আ লট অফ ট্রাবলস। সেম সেন্টেন্সের এটা আমার কোন ফর্ম? এটা হচ্ছে আমার কম্পাউন্ড ফর্ম। করে দেখাইলাম যে কিভাবে করা যায়। আমরা হচ্ছে যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আনলাম এবং দুইটা ক্লজে ভাগ করে ফেললাম, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে। সে একজন রাগান্বিত মানুষ এবং সে অনেক ট্রাবল ক্রিয়েট করে। একজন মানুষ যে কিনা রাগান্বিত, সে অনেক ট্রাবল ক্রস করে। এটা হচ্ছে কি আমার কমপ্লেক্স। বাংলা করে করে সেন্টেন্স গুলা কিভাবে বানানো হচ্ছে সেটা বোঝার চেষ্টা করলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড খুব ইজিলি বের করা যায় এবং সিম্পলটা বোঝানো যায়। একজন রাগান্বিত মানুষ, একজন রাগান্বিত মানুষ, এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স, একজন রাগান্বিত মানুষ। এই সিম্পল সেন্টেন্সটাকে আমি কিভাবে কমপ্লেক্স করতেছি? একজন মানুষ যে কিনা রাগান্বিত, যে কিনা অ্যাংরি, এটা হচ্ছে কি আমার কমপ্লেক্স। এ ম্যান হু ইজ অ্যাংরি, একজন মানুষ যে কিনা রাগান্বিত, একজন রাগান্বিত মানুষ, অ্যান অ্যাংরি ম্যান। সেম জিনিসটাকে আমি কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় কি করলাম? সে একজন রাগান্বিত মানুষ এবং সে ট্রাবল কজ করে। একজন মানুষ যে কিনা রাগান্বিত, সে অনেক ট্রাবল কজ করে, এটা হচ্ছে আমার কমপ্লেক্স। আর একজন রাগান্বিত মানুষ অনেক ট্রাবল কজ করে, এটা হচ্ছে আমার সিম্পল। তুমি বাংলাতেও বলে দেখো, সিম্পল সেন্টেন্সে আমার জাস্ট একটা একটা বাক্য লাগতেছে, একজন রাগান্বিত মানুষ অনেক ট্রাবল কজ করে। কমপ্লেক্সে গিয়ে আমি কি বলতেছি? একজন মানুষ যে কিনা রাগান্বিত, সে অনেক ট্রাবল কজ করে। আর কম্পাউন্ড করার সময় আমি দুইটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন বাক্যাংশ ইউজ করতেছি, সে একজন রাগান্বিত মানুষ এবং সে অনেক ট্রাবল কজ করে। এটা দেখো আমি আবার কিন্তু সাবজেক্ট হি আনছি, ঠিক আছে? এখানে এটা ভার্ব, হি ইজ এন অ্যাংরি ম্যান, আর এখানে ভার্ব হচ্ছে কজেস। বুঝে গেল? আচ্ছা, ই নাম্বারে তো দেখি, রিয়েলাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, এটাকে কম্পাউন্ড করতে বলছে। এখন দেখো আমাদের রুল নাম্বার 1, ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, ওকে, এটা আমাদের রুল নাম্বার 1 না, এটা হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি দিয়ে কিন্তু আমি আসলে দুইটা করেছিলাম। একটা হচ্ছে যে বিকজ অফ, যেখানে কজ এন্ড ইফেক্ট বুঝাবে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে কজ এন্ড ইফেক্ট বুঝাবে। আরেকটা ছিল যেটা হচ্ছে যে শর্ত বুঝানো, তাই না? তোমরা হচ্ছে যে আমার যদি প্রথম ক্লাসটা দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে, তাহলে বুঝবা যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে এখানে কি বোঝাচ্ছে। এটা রিয়েলাইজিং ইট মানে কি? এটা অনুধাবন করে আমাদেরকে ইমোশনালি ব্যালেন্সড হইতে হবে, আমাদেরকে ইমোশনালি ব্যালেন্স হতে হবে। এবং শর্তটা কি? এই জিনিসটা রিয়েলাইজ করা। কোন জিনিসটা রিয়েলাইজ করা? এই যে অ্যাঙ্গার, যে একটা ভাইস, অ্যাঙ্গার যে আমাদের ক্ষতি করে, সেই জিনিসটা রিয়েলাইজ করে আমাদেরকে ইমোশনালি ব্যালেন্সড হতে হবে। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড করতে বলছে। তো আমি যদি এটা এখন এখানে একটু ক্লিয়ার করতে হবে, আমি কেমনে করবো দেখো, কম্পাউন্ড করতে বলছে। এখানে আমার কম্পাউন্ড করার সময় আসবে হচ্ছে এন্ড, অ্যান্ড দেন। আমি বলছিলাম যে আমার যদি কি জানি বলে পজিটিভিটির দিকে বোঝানো হয়, পজিটিভ জিনিসপত্র বোঝানো হয়, এই যে আমাদের ইমোশনালি ব্যালেন্সড হইতে হবে, আমাদের উচিত কি হওয়া? ইমোশনালি ব্যালেন্সড হওয়া, আমাদের একটা দায়িত্ব বুঝাচ্ছে, এটা একটা পজিটিভ জিনিস যে আমাদেরকে ইমোশনালি ব্যালেন্সড হইতে হবে। তো তখন আমার কম্পাউন্ডে থাকে অ্যান্ড দেন, কমপ্লেক্স করতে হয় শুধুমাত্র ইফ দিয়ে, আর সিম্পল করতে হয় ভার্ব প্লাস আইএনজি কিংবা বাই, তারপর ভার্ব প্লাস আইএনজি। দেখো বাই জিনিসটা কিন্তু উজ্জ্ব থাকতে পারবে, বাই জিনিসটা কিন্তু না লিখলেও চলে। তুমি যদি এখানে লিখো বাই রিয়েলাইজিং ইট, তাহলেও কিন্তু সেন্টেন্স হচ্ছে। বাই রিয়েলাইজিং ইট, এই জিনিসটা রিয়েলাইজ করার মাধ্যমে আমাদেরকে ইমোশনালি ব্যালেন্স হওয়ার ট্রাই করতে হবে। তাহলে বাই লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে এটা যে আমার ওই বাইয়ের ফরম্যাটে পড়ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, বিকজ এখানে বাই লিখলেও কিন্তু সেন্টেন্সটা ঠিক থাকতেছে। কিন্তু এখানে যদি আমি বিকজ অফ আনি, তাহলে কিন্তু হবে না। বিকজ অফ আনলে কিন্তু এই সেন্টেন্সের মিনিংটা মিলবে না। বিকজ অফ মানে কি? কারণে। বিকজ অফ রিয়েলাইজিং ইট, এটা রিয়েলাইজ করার কারণে
তখন কিন্তু কোনো কিছুর একটা কারণে কোন একটা ঘটনা অলরেডি ঘটে গেছে এমন কথা বলতে হয়, কজ এন্ড ইফেক্ট দেখাইতে হয়। আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ফার্স্ট ক্লাসটা করলে প্রথম রুলসে আমি কজ এন্ড ইফেক্টের ব্যাপারটা বুঝাইছি। কোনো কিছুর কারণে কোনো কিছু ঘটা, সেটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট। ওই ক্ষেত্রে আমাকে সিম্পল সেন্টেন্সে তখনও ভার্ব প্লাস আইএনজি লেখা যায়, সামনে বিকজ অফ লেখা যায়, এছাড়া অন লেখা যায়। আর আরেকটা রুলস যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে আমার 6 নাম্বার বা 6 নাম্বার কি 5 নাম্বার রুলস হবে, সেখানে ছিল কি বাই, সিম্পল সেন্টেন্সে বাই থাকা, বাই দিয়ে ভার্ব প্লাস আইএনজি, কিংবা শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি। এখানে কি থাকবে, শর্ত এবং শর্ত সাপেক্ষে কিছু একটা করা উচিত আমাদের এমন জিনিস বুঝাবে। এখানে কিন্তু আমাদের কিছু একটা করতে হবে এমন জিনিসই বুঝাচ্ছে, আমাদের কি ইমোশনালি ব্যালেন্সড হইতে হবে এই জিনিসটা বুঝাচ্ছে। তাহলে এটাকে আমি কম্পাউন্ড কেমনে করব, আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, সেটা হচ্ছে উইল উই উইল না, উই শুড রিয়েলাইজ ইট, and then we should try to be emotionally balanced। ঠিক আছে, we should realize it and then we should try to be emotionally balanced। দেখো, আমার সাবজেক্ট উই, এন্ড দেন হচ্ছে কি আমার এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবজেক্ট আমি দুইবার আনলাম, আমার ভার্বও কি দুইটা আসছে না, একটা হচ্ছে রিয়েলাইজ আর একটা হচ্ছে ট্রাই। তাহলে এখানে আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চলে আসছে, উই শুড রিয়েলাইজ ইট এন্ড দেন উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্স। আমাদের এটা রিয়েলাইজ করা উচিত এবং তারপরে উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। আমাদেরকে অনুভূতির দিক থেকে, ইমোশন বা আবেগের দিক থেকে ভারসাম্য বজায় রাখতে হবে। ভারসাম্য বজায় না রাখতে পারলে তাহলে কি হবে, অ্যাঙ্গার ক্রিয়েট হবে, এবং অ্যাঙ্গার কিন্তু একটা ভাইস বা এটা একটা খারাপ গুণ। তাহলে উই শুড রিয়েলাইজ ইট এন্ড দেন উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্স। এটাকে যদি কমপ্লেক্স করতে বলতো আমরা এমন করে করতাম, ইফ উই রিয়েলাইজ ইট, উই ইফ, না এটা ইফ দিয়ে কেমনে করবো, ও ইফ দিয়ে করলে এটা কিভাবে করতে হবে, যে যদি, ইফ দিয়ে করলে কেমনে করতে হবে, যদি এটাকে আমি বাংলা বলি, ইফ মানে কি যদি, যদি আমরা ইমোশনালি ব্যালেন্সড হইতে চাই আমাদেরকে এটা রিয়েলাইজ করতে হবে। If we try to be emotionally balanced, we have to realize it। তখন কিন্তু সেন্টেন্সের ফরমেশন একটু চেঞ্জ হবে। কিভাবে লিখতে হবে, এখানে কোথায় লিখবো, এখানে লিখি, এটা মুছে। এটা এভাবে লেখা যায়, আমি যেমন বলছি ওইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, ইফ উই রিয়েলাইজ ইট। যদি আমরা এটা রিয়েলাইজ করতে পারি, কি রিয়েলাইজ করতে পারি, রিয়েলাইজ করাটা হচ্ছে কি শর্ত। ইফ উই রিয়েলাইজ ইট, যদি আমরা এটা রিয়েলাইজ করতে পারি, ইফ উই রিয়েলাইজ ইট উই ক্যান, তখন কিন্তু ক্যান চলে আসবে, উই ক্যান ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্স। আমরা এটা রিয়েলাইজ করা ছাড়া কিন্তু ইমোশনালি ব্যালেন্স হওয়ার ট্রাই করতে পারবো না। আমি জানি না যে অ্যাঙ্গারের যে কিছু খারাপ দিক আছে, আমি যদি সেটা নাই জানি তাহলে কি আমি কখনো কি জানি বলে, নাইস, আমি যদি এটা খারাপ দিকটা রিয়েলাইজই করতে না পারি তাহলে কি কখনো আমি অ্যাঙ্গারকে গিভ আপ করতে পারবো, কখনো কিন্তু আমি গিভ আপ করতে পারবো না। তো অ্যাঙ্গারকে যদি গিভ আপ করতে হয় আগে আমাকে কি করতে পারতে হবে, অ্যাঙ্গারের খারাপ গুণগুলোকে বুঝতে ট্রাই করতে হবে, অর্থাৎ রিয়েলাইজ করতে হবে। কি রিয়েলাইজ করতে হবে, অ্যাঙ্গারের খারাপ দিক। তাহলেই আমরা ট্রাই করতে পারবো ইমোশনালি ব্যালেন্সড হওয়ার, না হলে কিন্তু কখনোই আমরা ইমোশনালি ব্যালেন্সড হওয়ার ট্রাইটা করবো না। ঠিক আছে, তো যদি আমি ইফ আনি তখন আমাকে এখানে কি করতে হবে, ক্যান আনতে হবে, ইফ ইউ রিয়েলাইজ ইট উই ক্যান ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। আর এটা যখন আমি কম্পাউন্ড করব, উই শুড রিয়েলাইজ ইট, আমাদের এটা রিয়েলাইজ করতে হবে, এন্ড দেন উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, এবং তারপরে আমাদেরকে ট্রাই করতে হবে ইমোশনালি ব্যালেন্সড হওয়ার। আর এটা সিম্পলি কেমনে, সিম্পল করতে হলে বাই দিয়ে করা যায়, বাই এর পরে যেটা কন্ডিশন সেটা লিখতে হবে, তারপর আমাদের ভবিষ্যৎ করণীয়টা কি সেটা লিখতে হবে।
যে আমাদের ভবিষ্যৎ করণীয় হচ্ছে ইমোশনালি ব্যালেন্সড হওয়া ট্রাই করা। বাই, ইফ, এদের পর আমাকে কি লিখতে হবে, কন্ডিশনটা লিখতে হবে। কন্ডিশনটা কি, কিছু রিয়েলাইজ করা। কম্পাউন্ড করার সময় এন্ড দেন এর আগে আমরা আমাদের কন্ডিশনটা লিখবো, শর্তটা লিখবো, আর এন্ড দেন এর পরে ভবিষ্যৎ করণীয় কথা লিখবো। তো আজকে এই পর্যন্তই। কিছু কিছু জিনিস কমেন্ট বক্সে দিতে বলছি, সেগুলো হচ্ছে যে তোমরা ট্রাই করবা দেওয়ার। এই তো।